আমি ভবঘুরে, you are viewing my channel, my viewers, my supporters, thank you all. I would like to share you. বন্ধুরা সুপ্রভাত, আপনাদের সবাইকে আমার ফেসবুক প্রোফাইল দেবহরে এবং আমার ইউটিউব চ্যানেল এভিটিভি আমি ভবঘুরেতে স্বাগত জানাই। আপনারা এই মুহূর্তে যেটা দেখছেন এটা আজকের ভ্রমণ কাহিনী, যেটা গিয়েছিলাম বাবা মন্দির, অর্থাৎ পশ্চিম সিকিমে, ওয়েস্ট সিকিমের একটি ভিজিটেবল প্লেস, যেটা একই রাস্তায় পড়বে যে আমাদের নাথুলা পাস যেই রাস্তায়। তো এই জায়গাটা কিন্তু অনেকটাই উচ্চতায়, তো সেটা নিয়ে বলবো এবং কিভাবে গেলাম সেটা বলবো। রাস্তায় যেতে যেতে কি সমস্যা হয়েছিল, সেখানে যাওয়ার পরে কি ভয়ঙ্কর এক এক্সপিরিয়েন্স হলো, ফিরে আসার সময় সেখান থেকে কি হয়েছিল, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ব্লগ। তো শুরুতেই বলি যে আমার এটা 2021-এর ভিডিও, যে এই ভিডিওটা আমার ধারণ করা হয়েছিল 2021-এর 14ই ফেব্রুয়ারি। তখন আমার কাছে যে মাধ্যমে আমি এগুলো তুলেছিলাম তার স্ট্যাবিলিটি খুবই কম ছিল, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড শেক এই ভিডিওটাতে হবে। তো সেটা একটু নিজ গুণে ক্ষমা ঘেন্না করে নেবেন। তো পরবর্তীতে এই ট্যুর থেকে আসার পরেই আমি বর্তমান যে আমার ক্যামেরাটি গোপ্রো সেটা নিয়েছি, ওটার স্ট্যাবিলাইজেশন যথেষ্টই ভালো। তো সেই সময় আমার 50তম যে জন্মদিন, তার কাছাকাছি সময়ে, তো সেইখানে দাঁড়িয়ে একটা কথা আপনাদের বলি যে আমাদের যে বিভিন্ন স্বপ্নগুলো থাকে ছোটবেলায়, কৈশোরে, যৌবনে, পৃথিবী ঘুরে বেড়ানো, ভ্রমণ সম্পর্কিত যে বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা থাকে, সেই জিনিসগুলো নিয়ে একটা বলবো যে আপনার স্বপ্ন কখনো নিভিয়ে দেবেন না, স্বপ্নকে জাগিয়ে রাখুন, স্বপ্ন পূরণ হবে। আজকে আমি যদি 50 বছর বয়সে এখানে আসতে পারি বাইক চালিয়ে, মাথাভাঙার থেকে এই যে জায়গা, এটা দূরত্ব মোটামুটি কম বেশি 400 কিলোমিটারের মতো রাস্তা। তো আপনারাও পারবেন। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যখন স্বাদ থাকে তখন সামর্থ্য থাকে না, আর যখন কিছুটা সামর্থ্য হয় তখন মানে বিভিন্ন দৈহিক আরও বিভিন্ন প্রতিবন্ধকতায় সেই মনের স্বাদটাকে আমাদের বিসর্জন দিতে হয়। তো সেইখানে কি হয়, বয়স 40 পেরোলেই আমাদের মানে এভারেজ বাঙালিদের যেটা হয়, বিভিন্ন শারীরবৃত্তীয় সমস্যা হয় জৈবিক কারণে। এক তো সুগার, প্রেশার, চোখের দৃষ্টিশক্তি কমে যায়, পেশিগুলো স্থিতিস্থাপকতা কমে যায়, ইলাস্টিসিটি কমে, হাড়ের ডেন্সিটি কমে যায়, বহন ক্ষমতা কমে। এই সমস্ত বিভিন্ন কারণে ভ্রমণটা তখন কিছুটা সমস্যার কারণ বা মানসিক ভীতি দেখা দেয়। সেই জায়গাটাতে দাঁড়িয়ে বলবো আজকে আমারও সেই যেই সমস্যাগুলো বললাম, দৈহিক সমস্যা, সেই সমস্ত সমস্যাগুলোই আমার আছে। তারপরেও আমি কিন্তু ভীত হইনি বা পিছপা হইনি আমার স্বপ্ন সার্থক করার জন্য। এখানে এসেছি বাইক নিয়ে। এবং বাইক নিয়ে কেন, সেটাও একটা প্রশ্ন, যে বাইক নিয়ে এই জন্যই, এই যে রাস্তা, এই যে অপার্থিব সৌন্দর্য, এই যে নিসর্গ দৃশ্য, সেটা বদ্ধ গাড়ির মধ্যে বা পেইড ট্যাক্সি বা এই ধরনের ভেহিকেলগুলোতে এই প্রকৃতির যে সম্পূর্ণ সৌন্দর্য আস্বাদন করা সম্ভব নয় বদ্ধ গাড়ির মধ্যে। এটা একমাত্র উন্মুক্ত এই বাইকের মধ্যে বাইকিং করতে করতে, বা আমি বেশিরভাগ ক্ষেত্রে বাইকটা আমি কম চালিয়েছি, পেছনে বসেছিলাম। আমরা এসছি 3 জন আজকে। গতকালকে গ্যাংটক এসছি, গ্যাংটক থেকে এটা প্রায় অ্যারাউন্ড 60 কিলোমিটারের মতন। তো সকালবেলায় সেই গ্যাংটক থেকে আমরা রওনা দিই এটার উদ্দেশ্যে। তো বাইকিংয়ের একটা প্রিন্সিপাল বলি, সেই প্রিন্সিপালটা হচ্ছে সকালে বেরোনোর সময় একদম নিকটবর্তী যে পেট্রোল পাম্প পড়বে, সেই পেট্রোল পাম্প থেকেই ট্যাঙ্কি ফুল করে নেওয়া উচিত। কারণ পরবর্তীতে রাস্তায় কখন ফুয়েল পাওয়া যাবে কি পাওয়া যাবে না, এটা কিন্তু একটা সমস্যার ব্যাপার দেখা দেয়। যেই সমস্যাটা আমাদের হয়েছিল, আমরা 3 জন আছি, তার মধ্যে কনিষ্ঠতম যে রনি, সে চাইছিল যে একটা নির্দিষ্ট কোম্পানির ফুয়েল সে ভরবে। তো আমাদের হোটেল থেকে যখন বেরোলাম, বেরোনোর পরে প্রথম যে পেট্রোল পাম্প পড়লো, সেই পেট্রোল পাম্পে ওর আকাঙ্ক্ষিত কোম্পানির পেট্রোল পাম্প ছিল না, অন্য একটি কোম্পানি, সেটা সে ভরতে চাইল না। কিন্তু আরেকজন যে সদস্য,
সে এর আগেও এই রাস্তাতে একাধিকবার এসছে, সুমন দত্ত। তো ও বারবার বলছিল যে এখান থেকে পেট্রোল ভরে নেওয়া উচিত। যাই হোক, রনি সেটা শুনলো না, এবং পরে গিয়ে যেটা হলো, আর পেট্রোল পাম্প পাওয়া যাচ্ছে না, গাড়ির পেট্রোল ধীরে ধীরে কমে আসছে, এবং এই নিয়ে আমাদের একটা দীর্ঘ সময় পেট্রোল খুঁজতে গিয়ে ব্যয় হয়ে যায়। ব্যয় হওয়ার পরে আমরা এখানে এসে পৌঁছই আমাদের গন্তব্যে, কিন্তু সেটা অনেকটাই দেরি হয়। মানে ছাঙ্গুলেক থেকে নাথুলা, নাথুলার থেকে বাবা মন্দির। তো এই বাবা মন্দিরে কাহিনীটা বলবো, তারপরে সামহাও তেল ম্যানেজ করতে পারে। কিন্তু এই যে সমস্যাটা হলো, সেই সমস্যাটা অ্যাভয়েড করা যেত যদি যাত্রার শুরুতেই পুরো ফুয়েলটা সে ভরে নিত। যাই হোক, তো এবার যেখানে এসছি এটা হচ্ছে বাবা মন্দির বা হরভজন সিং ক্যাপ্টেন হরভজন সিং, যিনি একজন ইন্ডিয়ান মিলিটারির ক্যাপ্টেন। তার যে কাহিনী, তার জন্ম হয় 1946 সনে অবিভক্ত ভারতবর্ষের গুজরানওয়ালা, বর্তমানে পাকিস্তানের ভেতরে পড়ে। যে পাঞ্জাবের যে বেশিরভাগ যে অংশটা, সেটা কিন্তু পাকিস্তানে পড়েছে। আমাদের এখানে পাঞ্জাবের খুব অল্প অংশ পড়েছে ভারতবর্ষে। তো সেই গুজরানওয়ালাতে তার জন্ম। সে একজন দেশপ্রেমিক সৈনিক। সে ডিউটির ক্ষেত্রে কখনো তার কোনো রকম চ্যুতি, ভুল, ত্রুটি এগুলো ছিল না। তো এই ডিউটি করতে করতে তিনি এই জায়গাটাতে আসেন 1972 সনে ডিউটি করতে। এবং এটার পরেই যেহেতু চায়না অকুপাইড টিবেট, তো সবসময় চাইনিজ যে মানে পিপলস আর্মি যেটা আছে, তাদের চোখ রাঙানি সবসময় সেখানে থাকে, এবং বিভিন্ন ধরনের বিবাদ হয়। আমরা কাগজে, মিডিয়াতে দেখি। এর কিছু দূরেই আছে ডোকালাম। তো এরকম জায়গাতে আর্মির ডিউটিটা খুবই কঠিন। এবং তারপরে যেটা এখানকার যে আবহাওয়া, পরিবেশ, তাপমাত্রা সবই কিন্তু প্রতিকূল। এখানে আমরা যখন আসছি তখন কিন্তু -6 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে তাপমাত্রা, এবং উচ্চতা হচ্ছে 12,000 ফিটের মতন এখানে উচ্চতা। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে হাই অল্টিটিউড সিকনেস। এই আমরা যখন এলাম, কথা বলতে বলতে একজন মহিলা কিন্তু পড়ে গেলেন, অর্থাৎ তার মাথাতে অক্সিজেনের সাপ্লাই কমে গেছে, সে পাম্পিং ঠিকমতো হয়নি, যার জন্য তার জ্ঞান হারিয়ে ফেলেছেন। অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য, ব্রেন সচল রাখার জন্য দুটো রসদ খুব জরুরি। একটা হচ্ছে অক্সিজেন, পর্যাপ্ত অক্সিজেন, আরেকটা হচ্ছে গ্লুকোজ। এই দুটোর যদি সাপ্লাই কমে যায় আমাদের ব্রেনে, তৎক্ষণাৎ কিন্তু একটা সমস্যা হয়। তো যাই হোক, তো যারা এখানে আসতে চাইবেন, যে তাদের জন্য বলবো যে অবশ্যই আপনার পাম্পিং ক্যাপাসিটি বা শ্বাস নেওয়ার ক্ষমতা ঠিক আছে, কখনো শ্বাসকষ্ট হয়নি, এরকম থাকলেই আসবেন। আদারওয়াইজ এখানে আসার চেষ্টা করবেন না, বা আসলেও প্রিকশন নিয়ে আসবেন। আর যারা নিজের যান চালিয়ে আসবেন, আমরা যেমন বাইক নিয়ে এসেছি, তাদের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য যে তারা যদি এই শ্বাসের সমস্যা তারা থাকে, অবশ্যই তারা বাইক চালাবেন না। কারণ আমি যখন কথা বলছি এখানে, যেটা ভাবছি সেই কথাটা বলতে পারছি না কারণ আমার ব্রেনে অক্সিজেনের সাপ্লাই কমে গেছে। ব্রেন সাথে অন্যান্য দেহের কোয়ার্ডিনেশন ঠিক মতো হচ্ছে না। কিন্তু আমি এই যে এখন কথা বলছি, এটা পরে বলেছি আমি, কিন্তু ওখানে যে কথাগুলো বলেছি আমি একদম স্পষ্টতই বুঝতে পারছিলাম যে ব্রেনের সাথে আমার লিপের কোয়ার্ডিনেশন হচ্ছে না। তো যাই হোক, তো বাবা হরভজন কোনো এক সময় দেখা গেল 3 দিন তিনি ডিউটিতে নেই, অ্যাবসেন্ট। তাকে অ্যাবসকন্ডিং ডিক্লেয়ার করলো মিলিটারির থেকে। ভাগুরে সিপাহি যেটা হয়, কোর্ট মার্শাল করে দেওয়া হয়। তো সেই কয়েকদিন পরে, 3 দিন পরে দেখা গেল একজন তার কলিগ, তিনি রাত্রে স্বপ্ন দেখলেন যে বাবা হরভজন তাকে বলছে যে অমুক এক নালার কাছে তিনি পড়ে আছেন। তো সেইখানে পরের দিন সকালে সবাই গিয়ে দেখলো যে হ্যাঁ, ওই নালার পাশেই তার মৃতদেহটি পড়ে আছে, অর্ধেক জলে অর্ধেক মাটিতে। তো এটা দেখে সবাই খুব দুঃখিত হলো। তো তারপরে ঠিক সেই জায়গাতেই তাকে কিন্তু দফন করা হয়, কবর দেওয়া হয়, সৎকার করা হয় তাকে। সেইখানেই অ্যাকচুয়াল তার হচ্ছে সমাধি।
কিন্তু বর্তমান যে এই বাবা মন্দির করা হয়েছে সেইটার কিন্তু ওখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে, কারণ এই জায়গাটাতে একটা দর্শনীয় স্থান হিসেবে মানুষের কাছে তুলে ধরার জন্য, দর্শকদের কাছে, ভ্রমণকারীদের কাছে এই যে বাবা মন্দির যেটা করা হয়েছে এই দেশভক্ত হরভজন সিংয়ের, সেটা এইখানে এনে করা হয়। এবং লোক মুখে কথিত আছে যে ওই যে নালাটাতে উনি তার দেহ রেখেছিলেন সেই নালার জল নাকি খুব পবিত্র এবং এটা বিভিন্ন ধরনের রোগ মুক্তি দিয়ে থাকে, একটা মেডিসিনাল গুণ আছে। যাই হোক, সেটা ভক্তি বিশ্বাসের ব্যাপার। তবে এটা আশ্চর্যের ব্যাপার, এখনও তিনি মারা গেছেন বা দেহ রেখেছেন, যাকে শহীদ বলা হয় 1972 সনে, এখনও তাকে কিন্তু জীবিত হিসেবে দেখা হয়। মানে এটা পৃথিবীর ইতিহাসে এরকম দৃষ্টান্ত নেই যে এই সৈনিককে এখনও তার বাড়িতে তার স্যালারি দেওয়া হয়, তার জন্য ছুটি অ্যালট করা হয় বছরে, সেই ছুটি তিনি যেন বাড়িতে কাটাতে পারেন তার জন্য ট্রেনের টিকিট কেটে দেওয়া হয়, তার দেহসঙ্গী তার সঙ্গে পাঠানো হয় এবং তিনি ফিরে আসেন, আবার ডিউটি করেন। এবং কীরকম ডিউটি তিনি করেন? অদৃশ্য ডিউটি। রাত্রে কোয়ার্টার গার্ড বা এগুলো যারা থাকেন, পাহারা দেন সিপাহীরা, তারা কোনো কারণে ঘুমিয়ে পড়েছেন বা কিছু হয়েছেন, এই একাধিকবার দেখা গেছে তার গালে চপেটাঘাত হচ্ছে, অদৃশ্য কোনো মানুষ এসে তার গালে থাপ্পড় বসিয়ে দিল, সে ধর্মর করে জেগে উঠল। তো সবাই বিশ্বাস করেন ইনি হচ্ছেন সেই দেশপ্রেমী সৈনিক ক্যাপ্টেন বাবা হরভজন সিং, এবং যার জন্য এই জায়গাটা বিখ্যাত। এবং এখানে তাতে পাঞ্জাবিদের একটা লঙ্গর থাকে, সেখানে খুব বিশুদ্ধ ঘিয়ের তৈরি হালুয়া খাওয়ানো হয়, সেটাও একটা বিশেষ ব্যাপার। তো যাই হোক, তো এই ছিল আজকের ভ্রমণ এই সংক্রান্ত যে বাবা মন্দির, সেটা নিয়ে যে গল্পটা। তো বন্ধুরা, আরেকবার বলবো যে শুরুতে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, আপনার স্বপ্নকে জাগিয়ে রাখুন, স্বপ্নকে ঘুমোতে দেবেন না। বয়সটা একটা নাম্বার মাত্র, এজ ইজ জাস্ট এ নাম্বার। আমার মন, যে মনটা শৈশবে ছিল, যেটা কিশোর অবস্থায় ছিল, যখন থেকে জ্ঞান হয়েছে, সেই মনটাই কিন্তু আমি বর্তমানেও ধারণ করি। দেহ স্বাভাবিকভাবে বয়সের কারণে, প্রাকৃতিক কারণে, জৈবিক কারণে, বায়োলজিক্যাল ফ্যাক্টরে দেহের ক্ষয় হতে থাকে, কিন্তু মনটা কিন্তু একই থাকে মানুষের। তো সেই মনটাকে বাঁচিয়ে রাখুন, মনকে সজীব রাখুন। আর এই যে সমস্ত জায়গায়, এগুলো পারলে একবার আসুন, ঘুরে যান, এক অদ্ভুত সে ভ্রমণ অভিজ্ঞতা। তারপরে যেটা হয়, আমরা বলেছি মানে সকালে শুরুতেই আমাদের যাত্রাটা বিঘ্ন হয় পেট্রোলের জন্য, তো আমাদের ফিরতে অনেক দেরি হয়ে যায়। এবং যেই সময়টা আমরা সিল্ক রুট ধরে ফিরছি, আমাদের উদ্দেশ্য ছিল জুলুক আসবো, জুলুক জিগজ্যাগ পয়েন্ট। তখন আস্তে আস্তে পুরো রাস্তা কুয়াশা আচ্ছন্ন হয়ে যায়, রাস্তার দিক বোঝা যাচ্ছিল না, রাস্তায় একটি জনপ্রাণীও ছিল না, আমরা খুব ভয় পেয়ে যাই। এবং ওখানে কোনো মোবাইল নেটওয়ার্কও কাজ করছিল না। ধীরে ধীরে বাইক চালিয়ে আসতে থাকি এবং অবশেষে প্রথম একটা গরুর দেখা পাই। যখন একটা গরু দেখলাম, ও মাঝখানে একবার পথ হারিয়ে উল্টো দিকেও চলে গেছিলাম, পরে আবার সিক্স সেন্স কাজ করে, সঠিক ডাইরেকশনে আসি, তারপরে একটা নির্দিষ্ট সময় পরে গরু দেখতে পারি, গরুর গলার ঘন্টি শুনি, তখন বুঝতে পারি যে এখানে লোকালয় কাছেই আছে, আমরা হয়তো জুলুকের কাছাকাছি এসছি। তারপরে একটা সময় এক রাস্তার কোনায় এক ফ্যামিলির ধাবা, মানে স্বামী স্ত্রী দুজনের, সেখানে এসে আমরা চা, কফি, স্ন্যাক্স, অমলেট, ডিম এগুলো খাই, খেয়ে শরীর গরম হয় আমাদের, প্রচণ্ড ঠান্ডা ছিল। তারপরে এসে আমরা জুলুকে একটি হোমস্টেতে রাত্রে থাকার আমাদের ব্যবস্থা হয়। এবং এটাই ছিল আজকের দিনের পুরো যে ভ্রমণ এবং সেটা সম্পর্কিত কাহিনী। ধন্যবাদ, দেখতে থাকুন। এই সিল্ক রুটের উপরে পুরো যাওয়া এবং আসা নিয়ে আরও একের পর এক আমি ভিডিও পাবলিশ করব, দেখুন এবং আপনাদের মন্তব্য এবং সুনির্দিষ্ট সেই ভ্রমণ সম্বন্ধে কিছু জানার থাকলে সেগুলোও বলবো। পারমিট রিলেটেড যে ব্যাপারগুলো আছে, কীভাবে করতে হয়, কোথায় করতে হয়, কীভাবে সময় কম লাগে, কে এটাতে হেল্প করে, সমস্ত কিছুগুলো বলবো এর পরের কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।